এই বর, প্লিজ বলো না আজকের দিনটা কেন স্পেশাল? হুম, বলবো না। তুমি যেহেতু বলেই গেছো তাহলে আর জানতে হবে না। কেন এমন করছো? প্লিজ বলো না। এমন বাচ্চাদের মতন ফেস করে কোনো লাভ নেই, ওকে? আমি সময়ের আগে কিচ্ছু বলছি না। এখন চুপটি করে আমার পাশে বসে থেকে পুকুরে চলে চারটাকে দেখো তো। আমি সময় হলে ঠিক বলবো। তাহলে তুমি কেন আমার দিকে তাকিয়ে আছো? তুমিও চাঁদ দেখো। দেখছি তো। দেখছো মানে? তুমি তো পুকুর পাড়ে এসে সেই তখন থেকে আমার দিকেই তাকিয়ে আছো। চাঁদ দেখলে কখন? যখন থেকে পুকুর পাড়ে এসেছি তখন থেকে দেখছি। মানে? মানে কিচ্ছু না বউ, তোমার এই ছোট্ট মাথায় সব ঢুকবে না। এখন চুপটি করে বসে থাকো তো। ঠিকই বলেছ। আমি তো বাচ্চা, তাই আমার মাথাটা ছোট্ট, কিন্তু তুমি তো একটা মাথা মোটা, তাই না? বলেই দুষ্টুমি ভরা মিষ্টি হাসিতে শ্রাবণের কাঁধের ওপর ঢলে পড়ল বৃষ্টি। শ্রাবণ নির্লিপ্ত দৃষ্টিতে এক নজরে বৃষ্টির সেই বাচ্চা মোপানায় ভরা মিষ্টি হাসিটার দিকে তাকিয়ে আছে। দুজনেই বসে আছেন বাড়ির ঠিক পিছনে থাকা পুকুর পাড়টাতে। এখন বাজে রাত ঠিক 11:15। গ্রামের নিস্তব্ধ পরিবেশে 11:15 মানে অনেক রাত। এই জ্যোৎস্না স্নাত পূর্ণিমার রাতে শ্রাবণের কাঁধে মাথা রেখে বসে আছে বৃষ্টি। তারা কিন্তু এখন আর শুধু প্রেমিক প্রেমিকা নয়, সদ্য 3 মাস আগেই তাদের বিয়ে হয়েছে শ্রাবণ আর বৃষ্টির। এই সময়টা যেন অনেক অপেক্ষার পর তাদের কাছে ধরা দিয়েছে, স্পেশালি বৃষ্টির কাছে। আসলে তাদের বিয়েটা হয়েছে প্রেম করে। যখন তারা রিলেশনশিপে ছিল তখন থেকেই বৃষ্টির ইচ্ছে এইভাবে শ্রাবণ মাসে কাঁধে মাথা রেখে গল্প করতে করতে পূর্ণিমার চাঁদের আলোয় পুকুরের জলে দোল খাওয়া দেখবে। আজ অনেক অপেক্ষার পর সেই সময়টা এসেছে, তাই বৃষ্টি তো ভীষণ হ্যাপি। বিয়ের পরে এই 3 মাসে বৃষ্টি শ্রাবণকে বহুবার রিকোয়েস্ট করেছিল তাকে একবার এই পুকুর পাড়ে নিয়ে আসার জন্য। আর তার সেই অদমিত ইচ্ছেটা পূরণ করার জন্য শ্রাবণ কিন্তু নানা বাহানায় তার কথাটা এড়িয়ে গিয়েছে। আর বারবার খালি একটা কথাই বলতো, আজকে নয় শোনা, পরে কোনো একদিন, কোনো একটা স্পেশাল দিনে। তো আজ সেই দিনটা এসেছে। আজকের দিনটা কেন স্পেশাল সেটা কিন্তু বৃষ্টির কাছে এখনো ধরা পড়েনি, তাই সে বারবার শ্রাবণকে জিজ্ঞেস করছে। বলো না বর, আজকের দিনটা কেন স্পেশাল? কি আছে আজ? বলবো তো বউ, প্লিজ আরেকটু অপেক্ষা করো, সময় হলে ঠিক বলবো। প্লিজ এখনই বলো না, প্লিজ। শ্রাবণ কিছু না বলে বৃষ্টির বাম গালে তার ডান হাতটা নিয়ে আলতো করে বসিয়ে রাখল। বৃষ্টিও তার বাম হাতটা শ্রাবণের হাতটা শক্ত করে চেপে ধরল। ঘড়ির কাঁটা টিক টিক করে এগিয়ে চলেছে কোনো একটা নির্ধারিত সময়ের দিকে। ঘড়ির কাঁটা যেই না 11:36 ঘরে, অমনি শ্রাবণ বলে উঠল, হ্যাপি মিটিং অ্যানিভার্সারি মোহিনী। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, মোহিনী। বৃষ্টিকে শ্রাবণ ভালোবেসে মোহিনী বলে ডাকে। শ্রাবণের কথা শুনে বৃষ্টি চটচলতি তার কান থেকে মাথাটা তুলে নিয়ে এক নজরে শ্রাবণের চোখের দিকে তাকিয়ে আছে। এতক্ষণে তার মনে পড়েছে যে আজকের দিনটা কেন তাদের কাছে স্পেশাল। বৃষ্টি মুচকি হেসে মনে মনে ভাবতে লাগলো, আজই তো সেই দিন, যে দিনটায় এই পাগলটার সাথে আমার প্রথম কথা হয়েছিল, 13ই এপ্রিল। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ সে তার হাতে থাকা মোবাইলটার স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল রাত ঠিক 11:36 বাজে। বৃষ্টি আবার ভাবতে লাগলো, পাগল একটা, তারিখের সাথে সাথে সময়টাও মনে রেখে দিয়েছে। ভাবতে ভাবতেই তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এই জ্যোৎস্নার রাতে সেই অশ্রুর ফোঁটাটা শ্রাবণের চোখকে ফাঁকি দিতে পারল না। এই দেখে শ্রাবণ মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। বৃষ্টি 2 হাতে শ্রাবণের গাল দুটো ধরে তার দিকে ঘোরানোর চেষ্টা করতে করতে বলতে লাগলো, এই বর, তাকাও আমার দিকে, তাকাও বলছি। না, তাকাবো না। তোমাকে আজকে দিনও চোখে জল ফেলতে হবে বলো। বৃষ্টির চোখে জল দেখে শ্রাবণেরও চোখে জল চলে এসেছে। শ্রাবণ বৃষ্টির চোখে একটুও জল সহ্য করতে পারে না। এমনিতেই শ্রাবণকে নিজের করে পাওয়ার জন্য মেয়েটাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, অনেক চোখের জল ফেলতে হয়েছে, অনেক কিছুর বলিদান দিতে হয়েছে। বৃষ্টির জায়গায় অন্য কেউ হলে হয়তো তার নিজের ভবিষ্যতের কথা ভেবে কবেই শ্রাবণকে ছেড়ে চলে যেত। আচ্ছা থাক এসব কথা, আজ এসব নয়, অন্য কোনো দিন অন্য কোনো গল্পে না হয় বলবো।
সবে তো হিরো তার মোহিনীকে নিয়ে গল্প লেখা শুরু করেছে, এখনো তো অনেক অনেক গল্প লেখা বাকি। কি তাই না হিরো সাহেব? হ্যাঁ মৃয়াঙ্কা, একদম ঠিক বলেছ। আচ্ছা, এবার ফিরে আসি তাহলে বর্তমান গল্পে। এই পাগল, তাকাও না আমার দিকে। দেখো আমি কান্না করছি না, এটা তো আনন্দের চোখের জল বর। তোমাকে আমি বলেছি না যে তোমার চোখের জল আমি একটু সহ্য করতে পারি না, সেটা খুশির জন্যই হোক আর কষ্টের জন্যই হোক। তুমি কাঁদবে না ব্যাস। আমার যে ভালো লাগে না, কেন বোঝ না তুমি এটা? এমনিতেই তুমি আমার জন্য অনেক কষ্ট সহ্য। পুরো কথাটা বলতে না দিয়েই বৃষ্টি শ্রাবণকে শক্ত করে জড়িয়ে ধরল আর বলল, আই লাভ ইউ বর, আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ বউ, আই লাভ ইউ সো মাচ। দেখি মুখটা এদিকে। এই বলেই শ্রাবণের মুখটা তার মুখের সামনে নিয়ে এসে দুহাতে চোখের জলটা মুছিয়ে দিয়ে তার কপালে আর দুটো গালে আলতো করে চুমু বসিয়ে দিল। শ্রাবণ বলল, আমাকে প্রমিস করো, আমার কারণ আর কোনোদিন তোমার চোখে এক ফোঁটাও জল আনবে না। আচ্ছা বর, প্রমিস করছি, আর কোনো দিন আমি আমার চোখ থেকে এক ফোঁটাও জল ফেলবো না। হ্যাপি? হ্যাঁ, ভীষণ হ্যাপি। আই লাভ ইউ মোহিনী। আই লাভ ইউ সো মাচ হিরো। এই বলেই আবারও দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরল। এভাবেই গল্প করে আরও অনেকটা সময় পার করার পর শ্রাবণ হঠাৎ বলল, হেই বউ, ঘরে যাবে না? যাবো তো, আর একটু পর চাই। হ্যাঁ, এখনই অলরেডি 2:30 বেজে গেছে। আর এমনিতেও আজ তুমি অনেক দেরি করে স্নান করেছো, তার উপর এই ঠান্ডা বাতাসের মধ্যে বসে থাকলে ঠান্ডা লেগে যাবে। তাই এক্ষুনি ঘরে চলো। প্লিজ আর একটু। ওকে, থাকো। বাট একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, এই ঠান্ডা বাতাসের মধ্যে বসে থেকে কাল যদি তোমার একটু ঠান্ডা লেগেছে না, তাহলে কিন্তু আজকেই শেষ। আর কোনোদিন রাতের বেলা তোমাকে পুকুর পাড়ে আমি নিয়ে আসবো না। গট ইট? খালি ভয় দেখা। এই বলেই রাগে কচকচ করতে করতে উঠে দাঁড়ালো বৃষ্টি। সে যেই না বাড়ির পথে পা বাড়ালো, অমনি শ্রাবণ তার হাতটা টেনে ধরল। এবার শ্রাবণ বৃষ্টিকে নিজের কাছে টেনে নিয়ে তাকে কোলে তুলে নিল। বৃষ্টি কিছুক্ষণ নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলো, কিন্তু একটা সময় পর সে নিজেও হাল ছেড়ে দিল। এরপর শ্রাবণ বৃষ্টির চোখের দিকে তাকিয়ে এক পা করে বাড়ির পথে পা বাড়ালো। চলতে চলতে তারা দুজনেই রুমের ভেতরে এসে পড়ল। রুমে এসেই শ্রাবণ বৃষ্টিকে ধবাস করে বেডের মধ্যে ফেলে দিল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বৃষ্টিকে রাগানোর ভঙ্গিমায় বলে উঠল, উফ, বাবারে কি ভারী! আমার কোমরটা গেল বোধহয়। তোমার থেকে তো কম, তুমি তো একটা আস্ত গন্ডার। কি বললে? আমি গন্ডার? আমাকে দেখে তোমার গন্ডার মনে হয়? যেমন তেমন গন্ডার না তো, তুমি হলে একটা ইম্পোর্টেড গন্ডার। ঠিক আছে, মানছি আমি একটা গন্ডার, কিন্তু তুমি যে একটা জলহস্তি, তার বেলা? তুমি জানো তুমি ড্রেনের পাশ থেকে কুড়িয়ে আনা ড্রেনের পাশে শুয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছিলে। হ্যাঁ, সেই তো। আর তুমিও তো আমার পাশে ট্রেনটাতেই পড়েছিলে, তাই না? আমি কি করে ওখানে থাকবো হিরো? তুমি তো জন্মেছো সেই প্রাক ঐতিহাসিক যুগে, আমি তো মামনির থেকে গল্পটা শুনেছি। দেখো, ভালো হচ্ছে না কিন্তু। আমার ভিউয়ার্সদের সামনে আমাকে এভাবে পচাবে না, ওকে? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ও আচ্ছা, তাই নাকি? তো তুমি আমার সঙ্গে কোনটা করছো শুনি, লাভ নাকি ওয়ার? দুটোই, বাট আপাতত কোনো কিছুই করার ইচ্ছে নেই আমার। আমি ঘুমোচ্ছি, টাটা। এই বলে বৃষ্টি বিছানার একদম সাইডে গিয়ে শুয়ে পড়ল। শ্রাবণও কোনো কিছু না বলে বৃষ্টির পাশে বসে বিছানার মধ্যে গা এলিয়ে দিল। তারপর বৃষ্টিকে তার কাছে টেনে আনলো, তাকে তার বুকের সঙ্গে আরো শক্ত করে জড়িয়ে ধরল। বৃষ্টি রাগ করেছে ঠিকই, কিন্তু সে যেন এতক্ষণ ধরে এই জিনিসটার জন্যই প্রতীক্ষা করছিল যে কখন শ্রাবণ তাকে বুকের মাঝে জড়িয়ে নেবে। সে নিজেকে ছাড়ানোর একটুও চেষ্টা করল না। পরম শান্তিতে শ্রাবণের বুকে সে মুখ ফুলিয়ে শুয়ে থাকলো। শ্রাবণ বৃষ্টির কানের কাছে গিয়ে আস্তে করে বলল, হেই বউ, এতক্ষণ তো খুব যুদ্ধ করলো আমার সঙ্গে, এখন একটু ভালোবাসবে না আমাকে? একটুও ভালোবাসবো না, তুমি খালি খালি আমাকে রাগিয়ে দাও। সরি বউ, আমি তো শুধু একটু মজা করছিলাম, বলো সরি। মজা না, দাঁড়াও, কাল সকালে মামনিকে সব বলে দেব। না প্লিজ, মা আমাকে খুব বকা দেবে।
একদম ঠিক হবে। এইভাবেই খুনসুটি করতে করতে শ্রাবণের বুকেই ঘুমিয়ে পড়ল বৃষ্টি। যদিও আজ এটা নতুন নয়, বিয়ের পর থেকে প্রায় প্রত্যেকটা রাতেই শ্রাবণের বুকটাতেই বালিশ বানিয়ে ঘুমিয়ে পড়ে বৃষ্টি। শ্রাবণও বৃষ্টির দিকে তাকিয়ে থাকতে থাকতে রুমের লাইটটা বন্ধ করে দিয়ে নিজেও ঘুমিয়ে পড়ল। সকালবেলা বৃষ্টি ঘুম থেকে উঠেই টের পেল সে এখনো শ্রাবণের বুকেই লেপ্টে আছে। শ্রাবণ তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, যেন মনে হচ্ছে ছেড়ে দিলেই সে পালিয়ে যাবে। বৃষ্টি হাতের কাছে থাকা ফোনটাতে সময় দেখেই চমকে উঠল। সকাল 8টা বেজে গেছে। তাই সে আস্তে করে শ্রাবণের হাত দুটো তার উপর থেকে সরিয়ে নিয়ে আলতো করে শ্রাবণের কপালে একটা চুমু বসিয়ে দিল। এটা অবশ্য তাদের রোজকার রুটিন। ঘুম থেকে উঠেই দুজন দুজনকে অন্তত একটা করে হলেও চুমু দেবেই। অন্যদিন ঘুম থেকে ওঠার সময় বৃষ্টি শ্রাবণকে ডেকে তোলে, তারপর চুমুটা দেয়, কারণ সে তার নিজের প্রাপ্যটাও বুঝে নেয়। কিন্তু গতকাল রাতে অনেক রাত করে ঘুমানোর কারণে বৃষ্টি আজ আর শ্রাবণকে ডেকে তুলল না। সে তাড়াতাড়ি করে চলে গেল স্নান করতে। স্নান করে এসে দেখে তার শাশুড়ি মা, মানে তার মামুনি, এতক্ষণে সকালের খাবারের আয়োজন শুরু করে দিয়েছে। বৃষ্টি তার শাশুড়ির কাছে গিয়ে বলল, এ কি মামনি, তুমি কেন এত সকালে উঠতে গেছো? তোমার না কাল শরীর খারাপ ছিল? এখন একদম সুস্থ আছি মা, আমার কিচ্ছু হয়নি। তাই না? এই বলেই বৃষ্টি তার শাশুড়ি মার কপালে হাত দিয়ে দেখল কালকের জ্বরটা এখনো আছে কিনা। না, নেই, তবে কপালটা একটু গরম আছে। তাই সে বেশ অভিমানের সুরে বলল, দেখেছো মামনি, এখনো তোমার কপালটা গরম করছে। একবার আমাকে ডাকতে পারলে না? তুমি কাল সারাদিনে অনেক কাজ করেছিলে, আর রাতেও দেখলাম তুমি কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তা করছিলে। তাই ভাবলাম তোমার হয়তো বাড়ির জন্য মন খারাপ করছে। আর আমি তো বেশ ভালো করেই জানি মা, তোমার বাড়ির জন্য মন খারাপ করলে তুমি সেই রাতে ভালো মতো ঘুমোতে পারো না। কে বলেছে তোমাকে এসব? নিশ্চয়ই তোমার ওই গুণধর ছেলেটা বলেছে। হুম। তবে রে, দাঁড়াও না, আজ ওর হচ্ছে। আজ ওর কপালে ঠিকই খুন্তির বাড়ি আছে। এখনো ওঠেনি সে? না। আচ্ছা মা, খেপি কোথায়? ওই তো ওর বাবুকে চা দিতে গেল। বাবু উঠে পড়েছে? হ্যাঁ, কোথায় নাকি বেরোবে। দাঁড়াও, আমি একটু বাবুর কাছ থেকে আসি। এই বলে বৃষ্টি চলে গেল বাবু, মানে তার শ্বশুর মশাই রুমে। গিয়ে দেখলো খেপি, মানে তার ছোট ননদ, তার বাবুর কাছেই দাঁড়িয়ে আছে। সে রুমে ঢুকেই বলল, গুড মর্নিং বাবু। হ্যাঁ মা, গুড মর্নিং। এই যে মিস খেপি, কি করছো এখানে? নিশ্চয়ই বাবুর কাছে কিছু আবদার করছো। একদম ঠিক বলেছো মা, সেই সকাল থেকে আমার মাথাটা শেষ করে দিল। ওরা বান্ধবীরা মিলে নাকি আজ সন্ধ্যাবেলা কোথায় যাওয়ার প্ল্যান করেছে, কিন্তু তোমার মামুনি যাওয়ার পারমিশন দিচ্ছে না, তাই আমাকে রাজি করাতে বলছে। প্লিজ বৌদি ভাই, মাকে একটু রাজি করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আমি ঠিক মামুনিকে রাজি করিয়ে নেব। কিন্তু তোমাকে প্রমিস করতে হবে রাত 8টার আগে বাড়ি ফিরে আসবে। এই শুনে মনের আনন্দে লিপি তার বৌদিকে শক্ত করে জড়িয়ে ধরে একটা চুমু দিয়ে বলল, ওকে বৌদি ভাই, আসবো। থ্যাংক ইউ সো মাচ। হয়েছে, এবার ছাড়ো, কিচেনে অনেক কাজ পড়ে আছে, মামুনি একা হাতে সব করছে। এই বলে বৃষ্টি রান্নাঘরে চলে গেল। তারপর দুই শাশুড়ি বৌমা মিলে জমিয়ে সকালে খাবারের আয়োজন করতে লাগলো। এদিকে এতক্ষণে শ্রাবণ ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠেই দেখলো বৃষ্টি পাশে নেই। সে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 9টা বাজতে 5 মিনিট বাকি। সে বেশ বুঝতে পেরেছে এতক্ষণে তার মোহিনী রান্নাঘরে চলে গেছে। তাই সে শুয়ে শুয়ে কি করে রান্নাঘরে যাওয়া যায় সেই প্ল্যান করতে লাগলো। আইডিয়া। বলেই সে রান্নাঘরের দরজার পাশে গিয়ে গলা পরিষ্কার করতে করতে বলল, মা, বলছি কি আমার গরম জলটা করেছো? খুব জল তেষ্টা পেয়েছে। বৃষ্টি তার শাশুড়িকে উদ্দেশ্য করে বলল, ওই যে তোমার ড্রেনের পাশ থেকে কুড়িয়ে পাওয়া গুণধর ছেলে উঠে পড়েছে। এই কি বললে? কই, কিছু বলিনি তো। জানো মা, কালকে একটা আটার বস্তা কোলে নিয়ে না আজকে আমার পুরো শরীরটা ব্যথা করছে। কথাটা শুনেই বৃষ্টি খুন্তিটা হাতে নিয়ে রাগে চোখে শ্রাবণের দিকে তাকালো। বৃষ্টির এই রূপ দেখে শ্রাবণ কিছুটা দমে গেল। বৃষ্টি আবার বলল, তো ব্যথা করবে না, বয়স তো আর কম হলো না, বুড়ো একটা। কি
আমি বুড়ো? নিজেই তো একটা বুড়ি, আর অন্যকে বুড়ো বলে। আমি বুড়ি? দাঁড়াও, তোমার হচ্ছে। এই বলে বৃষ্টি খুন্তি হাতে নিয়ে শ্রাবণকে সারা বাড়ি দৌড় করালো। তাদের এই কাণ্ড দেখে সবাই হেসে গড়াগড়ি খাচ্ছে। একটা সময় পর দৌড়াতে দৌড়াতে শ্রাবণ নিজের ঘরে এসে দরজার পেছনে লুকিয়ে পড়ল। বৃষ্টি তাকে পুরো রুমে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে। এমন সময় শ্রাবণ দরজার পেছন থেকে বেরিয়ে এসে বৃষ্টিকে পেছন থেকে জড়িয়ে ধরল। তারপর তার কাঁধের পেছনের চুলগুলো একটু সরিয়ে নিয়ে কাঁধের মধ্যে মুখ ডুবিয়ে দিল। বৃষ্টি লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, এই বড়, কি হচ্ছে এটা? কেন? সকালে পাওনাটা পরিশোধ করছি। বাইরে সবাই আছে। তো কি হয়েছে? আমি তো আমার বউকে আদর করছি, তাই না? এই বলে শ্রাবণ যেই না বৃষ্টির কাঁধের কাছটায় চুমু দিতে গেল, অমনি বৃষ্টি তার কনুই দিয়ে শ্রাবণের পেটে হালকা করে একটা আঘাত করলো আর দৌড়ে পালালো। শ্রাবণ বলতে লাগলো, এখন পালাচ্ছ, পালাও। রাতে কোথায় পালাবে মোহিনী? কথাটা শুনেই বৃষ্টি লজ্জা মিশ্রিত মুখটা নিচু করে রান্নাঘরের দিকে পা বাড়ালো। বাড়ির সকলে বৃষ্টির দিকে তাকিয়ে থেকে মিটিমিটি হাসছে। আজ গল্পের এই পর্যন্তই। বাকিটা না হয় অন্য কোনো দিন অন্য কোনো গল্পে বলবো। আসলে আপনারা এতক্ষণ যা শুনছিলেন তাই সবটাই ছিল মোহিনী আর তার হিরোর কিছু স্বপ্ন আর কিছু আশার বহিঃপ্রকাশ। আপনারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন তাদের এই আশা আর স্বপ্নগুলো পূর্ণতা পায়। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সাথে থাকবেন, পাশে থাকবেন।